চীনের দালিয়ানে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, যোগ দেবেন জলবায়ু সম্মেলন ও স্টেট কাউন্সিলের সংবর্ধনায়। তিস্তা আবহাওয়া পরিকল্পনা ঘিরে সৌর বিদ্যুৎ নিয়ে মাস্টার প্ল্যান, উদ্ধার হওয়া জমিতে 1000 মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, আমদানি নির্ভরতা কমে বাঁচবে বৈদেশিক মুদ্রা। বন সুবিধায় যুক্ত হচ্ছে নতুন শর্ত, উঠে যেতে পারে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা, ব্যবসা হারানোর শঙ্কায় উদ্যোক্তারা, এলডিসির উত্তরণে বাধা দেখছেন অর্থনীতিবিদরা। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলার জয়যাত্রা। আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে নাবিকরা। ইরান যুদ্ধের কারণে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজটি। এবং এআইএ স্যামসাংয়ের 26 বছরের রাজত্ব দখল করল এসকে হাইনিক্স। উঠে এলো দক্ষিণ কোরিয়া তালিকাভুক্ত কোম্পানির শীর্ষে, মূলধন ছাড়ালো $1,35,000 কোটি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে চীনে পৌঁছান। সোমবার স্থানীয় সময় রাত 11টার কিছু আগে সরকার প্রধান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং সহ চীনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। 4 দিনের এই সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে যে পরিমাণ ভূমি উদ্ধার হবে তাতে করে 1000 মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ফলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে সরকারের নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যে উদ্যোগ, সেটিও সফল হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতে 2 পর্বের প্রতিবেদনের শেষ আজ ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ধুধু বালুচরে সূর্যের আলোয় চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে বড় প্রশ্ন, প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে? এর সম্ভাব্য উত্তর হিসেবে সামনে আসছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী নদী ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়নের মাধ্যমে প্রায় 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এর মধ্যে প্রায় 73 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যদি আমরা করতে পারি তাহলে আমরা বিকল্প জ্বালানি যেমন আমরা আত্মনির্ভরশীল হতে পাবো, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য কারো কাছে, দাতা দেশের কাছে, তার চোখ রাঙ্গারির কাছে আমরা পরাস্ত হব না, এবং আমরা ধীরে ধীরে এই নবায়িত জ্বালানির একটা বড় কেন্দ্র হিসাবে তিস্তা মহাপরিকল্পনার যে ক্ষেত্র, এই ক্ষেত্র প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সবচেয়ে বড় বাধাগুলোর একটি জমির সংকট। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উদ্ধার হওয়া জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে উত্তরাঞ্চলে গড়ে উঠতে পারে বৃহৎ সৌরবিদ্যুৎ পার্ক। 2 ধরনের সোলার প্যানেল যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে এখান থেকে দেখা যাবে আমরা মোর দ্যান 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, এবং সেটা আমাদের যে ন্যাশনাল গ্রিড বা আমাদের যে তেল গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার উপরে চাপ কম হবে। এবং আমাদের বাংলাদেশে যে গ্যাস রয়েছে, সেটারও সম্ভাবনা যদি ফার্দার আবিষ্কার না হয়, তাহলে হয়তো 15-20 বছরের ভিতরে কি হবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষি, শিল্প ও নদী ব্যবস্থাপনাই নয়, একই সাথে উন্মোচিত হতে পারে নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বন সুবিধায় যুক্ত হতে যাচ্ছে নতুন শর্ত, উঠে যেতে পারে মূল্য সংযোজন করার বাধ্যবাধকতা। এমন প্রস্তাবই দেওয়া হয়েছে আগামী অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে। এতে রপ্তানিকারকরা সুবিধা পেলেও ব্যবসা হারানোর শঙ্কায় পড়েছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। তাদের দাবি, আমদানি নীতিতে 30% ভ্যালু অ্যাডের কথা বললেও বর্তমানে কার্যকর রয়েছে 20%। এটিও তুলে দেওয়া হলে বাজার থেকে ছিটকে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসির মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে বাধা হতে পারে সরকারের এমন সিদ্ধান্ত। MS আরেফিনের রিপোর্ট।
বিশ্ববাজারে দেশীয় পণ্যের সহনীয় দাম আর মূলধনের ওপর চাপ কমাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পান উদ্যোক্তারা। এর মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে কোনো প্রকার শুল্ক বা কর দিতে হয় না ব্যবসায়ীদের। বর্তমানে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় আনা কাঁচামালের সঙ্গে চূড়ান্ত পণ্য তৈরিতে ২০% মূল্য সংযোজন বা স্থানীয় কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন আমদানি নীতিতে তা ৩০% করার পরিকল্পনা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শর্ত পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে কাঁচামালের বিপরীতে রপ্তানি আয় কেবল বেশি হলেই শর্ত পূরণ বলে বিবেচিত হবে। এর ফলে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বেড়ে যাবে, কারণ বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে সেই পণ্য আপনি বাজারে বিক্রি করে অন্য পণ্য আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, মূল্য সংযোজনের ন্যূনতম শর্ত না থাকলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের আগ্রহ কমবে, নিরুৎসাহিত হবে দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ। বন্ডের অপব্যবহার রোধে শর্ত বহাল চান চূড়ান্ত পণ্য উৎপাদকরাও। আইনের ধারাগুলি স্পষ্ট হওয়া উচিত। যেমন আগে ছিল 20%, ক্ষেত্র বিশেষ 15%। এখন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা কোথায় নিচ্ছেন, আমি বললাম আমি তো নেই। এই বিতর্কের সমাধান হবে না। 30 বছর ধরে আপনার এই কন্ডিশনটা ছিল না। আর প্রশ্ন জাগে, আমরা কি 30 বছর ভুল করেছি? তাহলে 30 বছর আগেই করলাম না কেন? আমার এই ইনভেস্টমেন্টগুলো করার দরকার ছিল না। বর্তমানে কানাডায় 60, যুক্তরাজ্যে 50 আর ভারতের বাজারে 40% ভ্যালু অ্যাডের শর্ত রয়েছে। আর এলডিসি উত্তোলনের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে অন্তত 50% মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে। মসৃণ উত্তোলন কৌশল বাস্তবায়নে যাকে অত্যাবশ্যকীয় বলছেন বিশ্লেষকরা। বন্ড সুবিধা হতে হবে ভেরি মাচ কম্পিটিটিভ, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি খাত উন্নয়ন হয়, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি আয় বাড়ে এবং যে সুবিধার মাধ্যম দিয়ে আমরা বৈদেশিক মুদ্রার মজুদও বাড়ে এবং এটার মাধ্যম দিয়ে যেন আমরা সামনের দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারি। তথ্য বলছে সুতা, কাপড়, ডাইং, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং সহ বর্তমানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সংযোগ শিল্পের আকার প্রায় $20 বিলিয়ন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নীট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। হাতেম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। আমরা শুরুতে একটু জানতে চাচ্ছি যে বর্তমান যে নতুন সরকার নতুন বাজেট আমরা দেখলাম, প্রস্তাবিত বাজেটে আপনাদের জন্য যেটি নতুন করে আমরা দেখছি যে আমদানি নীতিতে যেটা মূল্য সংযোজনের বিষয়টি আলোচনা হচ্ছে নতুন করে 20 থেকে 30 হয়েছে। সব মিলে যদি একটু বলেন যে কোন দিকে যাচ্ছে। আমরা প্রথমেই ধন্যবাদ দিই যে একটা মোটামুটি ভালো বাজেটই দিয়েছে, আমরা এটাকে স্বাগত জানিয়েছি এবং সন্তোষজনক বলেছি। তবে আপনি যে ইস্যুটা আমরা এখনই দেখলাম, এরকম ছোটোখাটো কিছু ভুল ত্রুটি আমি বলবো। এটা আমি জানি না, এই যে যারা বক্তব্য রাখলেন বিটিএমএ বা অন্যরা যারা বললেন, আমি তাদের সাথে একমত যে ভ্যালুয়েশনের ন্যূনতম মাত্রা উঠিয়ে দেওয়ার বা বাদ দেওয়ার বা ইয়ে করার কোনো সুযোগ নেই। আর যেখানে আমদানি নীতি আদেশে বর্তমানে 20% মিনিমাম ভ্যালুয়েশনের ইয়ে দেওয়া আছে, এটাকে নতুন যে মানে আমদানি নীতি আদেশ পাশ হতে যাচ্ছে, হয়তো এটা সপ্তাহখানিকের মধ্যে পাশ হয়ে যাবে, সেখানে কিন্তু 30% ভ্যালুয়েশনের কথা বলা হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুয়েটেড প্রোডাক্ট যেগুলি হাই ভ্যালুড প্রোডাক্ট, সেখানে কিছু রিল্যাক্স আছে, সেখানে হয়তো 25 বা 20% থাকতে পারে। কিন্তু মানে একেবারে যে বন্ড সুবিধার আওতায় আমদানি করা যাবে কাঁচামাল, ভ্যালুয়েশনের কোনো ইয়ে থাকবে না, এইটা মনে হয় সামহাও এটা বুঝার কোনো ভুল হয়েছে বা মিস্টেক হয়েছে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। এটা কি বলছেন যে সরকারের পলিসি যারা করছে তাদেরই ভুল হয়েছে না? হ্যাঁ, পলিসি যারা করছেন বা লিখেছেন বা তারা হয়তো ওখানে লিখতে গিয়ে কোথাও এটা ভুল করেছেন। আমার মনে হয় ফাইনালি যখন আপনার সংসদে যখন বাজেট পাস হবে ততক্ষণে এটা হয়তো কারেকশন হয়ে চলে আসবে। আমরা আশা, কারণ ভ্যালুয়েশন ছাড়া কোনো কিছু আমদানি করার কোনো সুযোগ নাই, আমদানি নীতি আদেশও নাই, এবং আমরাও এটাকে সাপোর্ট করি না এই কারণে, কারণ মিনিমাম মূল্য সংযোজন এখানে থাকতে হবে, এটাই কিন্তু বাস্তব। কিন্তু আমরা যদি একটু ব্যাকে চলে যাই, সেটা হচ্ছে নির্বাচনের আগে কিন্তু বর্তমান অর্থমন্ত্রী তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে তারা নির্বাচিত হলে ব্যবসায়ী যারা আছেন আপনারা আমদানিকারক বন্ডের সুবিধা কিন্তু বিভিন্নভাবে দেবেন। সেই আওতায় কি এটা সরকার চিন্তা করছে নাকি? ওই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানিয়েছি। বন্ড লাইসেন্স বিহীন অবস্থায় নন বন্ডেড প্রতিষ্ঠান দেশে এবং বিদেশ থেকে যে বন্ডেড প্রোডাক্ট এগুলি র মেটেরিয়ালস আমদানি করতে পারবে রপ্তানির জন্য, এই সুযোগটা দিয়েছে। এটা আমি মনে করি রপ্তানিতে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে এবং রপ্তানি বাড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কিন্তু
তার মানে এই না যে একেবারে ভ্যালু মানে ন্যূনতম মূল্য সংযোজন বা ভ্যালুয়েশন বাদ দিয়ে আমদানি হবে, বিষয়টা কিন্তু এরকম না, এবং এটা প্রয়োজনও নাই, আমরা এটা প্রয়োজনও মনে করি না যে ভ্যালুয়েশন একেবারে কোনো হিসাব নিকাশ বাদ দিয়া আমদানি হবে, এটা আমি মনে করি না এটার কোনো প্রয়োজন আছে। কিন্তু যদি আমি লাইসেন্সবিহীন আমদানি করতে পারি বন্ডের সুবিধায়, সেক্ষেত্রে কি স্থানীয় ব্যবসায়ীরা কি কোনোভাবে যারা আছে টেক্সটাইল মিল তারা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কি মনে করেন? তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ মানে কেন হবে? আপনি যদি আমি এখন মনে করেন আমরা যারা বন্ডের বিহীন যে মালটা আনবে তাকে কিন্তু একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে আনতে হবে, সেখানে কিছুটা প্রতিবন্ধকতা আছে। লোকালি আনলে তো তার সেটা লাগবে না। এখন আমি যদি লোকাল থেকে যদি যে জিনিসটা পাবো, ডেফিনেটলি আমি এটা বিদেশ থেকে ওই এত কষ্ট করে আনতে যাব না। তো যেই মূলত যেমন ধরেন অ্যাক্রিলিক সুতা তো আবার লোকালি উৎপন্ন হয় না, যেটা এতদিন হয়েছে বন্ডের আওতায় গ্রে সুতাটাকে এনে নানা রকমের কালার করে সোয়েটার ফ্যাক্টরিগুলিকে মনে করেন আমার 50 টন সুতা লাগবে সোয়েটারের জন্য, তো আমি হয়তো 10টা কালারে 50 টন সুতা ডেলিভারির জন্য একজনকে অর্ডার করলাম, ওইটা বন্ডেড প্রতিষ্ঠান। এটা আগে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলি নিতে পারতো, গত 3-4 বছর যাবৎ এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, যে লোকালি আমাদের নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি যে ইয়েটা র মেটেরিয়ালসটা মানে সুতাটা কালার করে এই লোকাল থেকে নিত সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এইটাকে আবার পুনরায় চালু করা হয়েছে। এতে আমি মনে করি না আমার লোকাল ইন্ডাস্ট্রি ক্ষতি, বরঞ্চ লোকাল ইন্ডাস্ট্রি যারা গ্রে সুতা আমদানি করে কালার করে এখানে মূল্য সংযোজন করে এখানে তাদেরকে ডিম এক্সপোর্টার হিসেবে রপ্তানি করতো, সেই জায়গাটা ব্যবসা বাড়বে এবং এতে দেশের রেভিনিউর আর্নিং বাড়বে। আমরা প্রতিবেদনে যেটি দেখলাম সেটা হচ্ছে যে মূল্য সংযোজনের যেটি বিষয়, ন্যূনতম শর্ত না থাকলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে। এক্ষেত্রে মানে সরকার কি করবে? না, মূল্য সংযোজন ন্যূনতম শর্ত অবশ্যই থাকবে। এটা মনে করেন যদি এখানে যেমন আছে যদি হয়, তারপরও আমদানি নীতি আদেশে যেহেতু আছে 30% মূল্য সংযোজন, তো ওই কারণে হচ্ছে আটকে যাবে, আনতে পারবে না, তাকে ওইটা মূল্য সংযোজন ন্যূনতম মাত্রা ওইটাকে মেনটেন করেই আসতে হবে। তবে আমার মনে হয় এটা সরকার এটা আমরা অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং আমার মনে হয় এটা সংশোধন হয়ে আসবে। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন কেমন হওয়া দরকার আমদানি নীতিটা? না, আমদানি নীতিতে এবার যে জিনিসগুলি আসতেছে কিছু পরিবর্তন হয়েছে, সেগুলি কিছু কিছু জায়গা আমরা একমত হয়েই ফাইনালি আমরা দিয়েছি। যেমন ধরেন এই 30% ভ্যালু এডিশন যেটা 20 থেকে 30 করা, তারপরে ধরেন এফওসিতে ফ্রি অফ কস্ট, যদিও এখানে আমাদের বড় যুক্তি ছিল এফওসিতে পণ্য আমদানি করলে বরঞ্চ রপ্তানি আরো গতিশীল হবে। কেন হবে আমি বলি, মনে করেন একটা প্রতিষ্ঠানের ব্যাংকিং ফ্যাসিলিটি নাই, সে ব্যাক টু ভ্যাকেন্সি করতে পারছে না, তাহলে তখন কি হয়, তখন ওই বায়ার তাকে এফওসিতে পণ্যটা র মেটেরিয়ালসটা দিবে, সে ওইটা দিয়ে পণ্য তৈরি করে রপ্তানি করবে। তো এতদিন যেই জায়গাটা প্রবলেমটা ছিল, এফওসি মানে ফ্রি অফ কস্ট আমদানি মানেই কাস্টমস এতদিন বলেছিল যে বিদেশ থেকে আমদানি, লোকাল ইন্ডাস্ট্রি থেকেও যে এফওসিতে নেওয়া যাবে এই বিধানটা অ্যালাউ করা ছিল না। তো এখন এইটা এবার আমদানি নীতি আদেশে সেই জায়গাটাকে ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এফওসিতে লোকাল ইন্ডাস্ট্রিতেও নিতে পারবে। ফলে এফওসিতে আমরা যদি আমি মনে করি ইন ফিউচার যদি 100%ও দেয়, লোকাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। কারণ আমার একটা মনে করেন আমার 50 কোটি টাকার একটা লিমিট নিতে ব্যাংক থেকে ব্যাক টু ভ্যাকেন্সি করার জন্য একটা লিমিট স্যাংশন করতে হবে, সেটার জন্য আমার অনেক রকমের ফ্যাসিলিটি আমাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা ওভারডিউ হইলে পরে আমার ব্যাক টু ব্যাক বন্ধ হয়ে যায়, তো এই সমস্ত নানা রকমের জটিলতা হয়। সেই ক্ষেত্রে এফওসির সিস্টেমটা যদি পুরোপুরি চালু থাকে, তাহলে যে কেউ ওই ব্যাংকিং এই ধরনের জটিলতা এড়িয়ে তারা কিন্তু এফওসিতে মানে র মেটেরিয়ালস এনে রপ্তানি করতে পারবে, এই সুযোগটা থাকে। এবং সেখানে ওখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন্য সব ক্ষেত্রেই কিন্তু আমার ওই রপ্তানিটা ক্যান্সেল হইতে পারে, ডিসকাউন্ট হইতে পারে, এয়ার শিপমেন্ট দেওয়া লাগতে পারে, কিন্তু এফওসির কোনো মানে রপ্তানি কখনোই ডিসকাউন্ট বা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে ইনভেস্টমেন্ট বায়ারের পক্ষ থেকে 60 থেকে 70% ইনভেস্ট হয়ে থাকে। সুতরাং বায়ার কোনোভাবেই তার ওই 60-70% যে ইনভেস্ট হয়েছে এটাকে ফেলে রেখে কোনো নয় ছয় করার চেষ্টা করবে না, এটা খুব সিকিউর। কিন্তু আস্থার কোনো সংকট হবে কিনা, কিংবা ব্যবসায়ী কিংবা ব্যাংকিং কোনো এর ভিতর কোনো নতুন করে শঙ্কা তৈরি হবে না, এটাতে নতুন করে শঙ্কা তৈরি হওয়ার কোনো কারণ নাই, সুযোগ নাই।
কেউ যদি বলেন যে সুযোগ আছে, আসেন বসেন আমাদের সাথে, কি আস্থার সংকট হতে পারে ওনারা বলুক, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করব। ব্যাংকিং কি অবস্থা আপনারা ব্যবসার ক্ষেত্রে? আমরা আগে যেটি দেখেছি 2 বছর ধরে, 2 বছর আগেও যেটি দেখেছি এবং 2 বছর মাঝেও ইন্টারিম গভর্নমেন্টের সময় একই অবস্থা, যে ব্যাংকিং সমস্যা ছিল আপনাদের, ঋণ সবকিছু মিলে। এখন কি অবস্থা? সেই জটিলতা কাটছে? আপনি 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 যদি একটা আমি তদন্ত করেন বা জরিপ করেন যে বাংলাদেশে গত 3 বছরে 400-র মতো আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আরো আদার্স ইন্ডাস্ট্রি অনেক বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে এটা জরিপ করেন, দেখবেন অন্তত 80% হলো ব্যাংকিং অসহযোগিতা, ব্যাংকিং নানা রকমের জটিলতার কারণে হয়েছে। এখন এই ব্যাংকিং, ইভেন আমি যদি আপনাকে জাস্ট অনেকগুলো উদাহরণ আমার কাছে আছে, মানে রিসেন্টলি এখন আমার অফিসে একজন বসা আছে, উনি গত বছর একটা প্রিমিয়ার ব্যাংক থেকে একটা সোয়েটার ফ্যাক্টরি কিনেছেন, গ্রিন সোয়েটার নামই বলি, গ্রিন সোয়েটার ফ্যাক্টরিটা কিনেছেন উনি এবং ডং ব্যাংক বা ওই দাইও কোম্পানি কুরিয়ার জয়েন্টলি ওনারা, একজন বাঙালি কিনেছেন 120 কোটি টাকা দিয়ে। সেই ইন্ডাস্ট্রিটা কেনার পরে ওনাকে 5 বছরের ওই 120 কোটি টাকা রিশিডিউল করে দিল 5 বছরের। ওনারা চাইলেন যে না, এটা 5 বছর না, আমাকে ওই নীতি সহায়তার যে সার্কুলার 7-এর আওতায় আমাকে 10 বছরের রিশিডিউল দেন। তো তখন এটা নিয়ে দেন দরবার করতে করতে গত বছর জুনে প্রথম হলো 5 বছরের রিশিডিউল এবং 1 বছরের গ্রেস পিরিয়ড, যেটা এই জুনে শেষ হয়ে যাচ্ছে। তো পরে তাকে গত ফেব্রুয়ারিতে এসে এটাকে আবার 8 বছরের রিশিডিউল দিয়ে 1.5 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদনের জন্য পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ফেব্রুয়ারি থেকে, আমরা বিকিনি থেকেও আমি গত মে মাসে একটা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি তার এটাকে অ্যাকসেপ্ট করে তাকে ব্যবসা করার সুযোগ দিতে, সেটা বাংলাদেশ ব্যাংক এখনো অনুমোদন দেয়নি। তো বাংলাদেশ ব্যাংক যেখানে গভর্নর মহোদয় উদ্যোগ নিলেন যে বন্ধ কারখানা চালু করবেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারও যেখানে এটাকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে এরকম একটা সুযোগ মানে ব্যাংক নিবে, সেই সুযোগটা নিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। কি কারণে, কেন এটাকে অ্যাকসেপ্ট করছে না, এটা আমার কাছে বোধগম্য নয়। তারপরে ধরেন এরকম ছোটখাটো আরো অনেকগুলো উদাহরণ আছে। জনতা ব্যাংকের একটা পার্টি, সে তার 7.5 কোটি টাকার একটা ওভার ডিউ, সে বলছে যে আমার যে আপনার কাছে এফডিআর আছে, এই এফডিআর গুলি এনকেশ করে এই টাকাটা পরিশোধ করে আমাকে ব্যাক টু ব্যাক করার সুযোগ দেন, ব্যবসাটা কন্টিনিউ করার সুযোগ দেন। ব্যাংক সেটা করছে না। এই যে ছোটখাটো সামান্য, আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে সরকার বন্ধ কারখানা চালু করার চেয়ে এই সমস্ত কারখানাগুলি যেগুলি চলমান ফ্যাক্টরি সামান্য সহযোগিতার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তাকে যদি একটু দৃষ্টি দেওয়া হয়, তাকে যদি একটু সহযোগিতা দেওয়া হয় নানা রকমের, কারো হয়তো একটু ইন্টারেস্ট রেট কমে দিতে হবে, কারো হয়তো একটু তার যে মানে কিস্তির পরিমাণটা কমাইতে হবে, অর্থাৎ টাইম বাড়াই দিতে হবে, কারো হয়তো ইন্টারেস্ট রেট কমাইতে হবে, এই ধরনের কারো হয়তো সামান্য ফাইন্যান্স করতে হবে, সে কিন্তু বেঁচে যাবে। এই জায়গাটা আমি মনে করি জরুরি। আমি বিনীত অনুরোধ করব গভর্নর মহোদয়কে যে এইগুলিকে একটু দৃষ্টি দেন, এই চলমান ফ্যাক্টরিকে বাঁচিয়ে রাখার জন্য একটু ব্যবস্থা নেন। আমাদের প্রত্যাশা সংকট দূর হোক। আমরা আলোচনা শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বন্ডেড সুবিধা এবং সেখানে মূল্য সংযোজন বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হয়ে আলোচনায় যুক্ত ছিলেন বিকেএমএ সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। বন্দরের পর এবার পণ্য পাচারের ঘটনায় আলোচনায় এসেছে বেনাপোল কাস্টমস গোডাউন থেকে প্রায় 3 কোটি টাকার পণ্য পাচারকালে এক রাজস্ব কর্মকর্তা সহ 3 জন গ্রেফতার হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল স্থল বন্দরের পণ্যঘাট থেকে 7 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 43 জনের নামে মামলার ঘটনায় যে উত্তাপ, সেই উত্তাপ কাটতে না কাটতে গতকাল বেনাপোল কাস্টমস হাউজে নিজস্ব পণ্যঘাট থেকে প্রায় 3 কোটি টাকা পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরবরাহের নামে পাচারের সময় একজন কাস্টম কর্মকর্তা সহ 3 জন আটকের ঘটনায় বেশ আলোচনা সমালোচনা এবং নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গতকাল রাত 8টার দিকে আটক কাস্টমসের সহকারী কর্মকর্তা এবং 3 কোটি টাকা সে পণ্য সহ বর্ডার গার্ড বিজিবি তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে এবং আজ দুপুরে এই কাস্টম কর্মকর্তা
কিন্তু আদালতে সোপর্দ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা তথ্য অনুসন্ধানে যেটি জানতে পেরেছি, বেনাপোল স্থল বন্দর থেকে অবৈধ পণ্য চালান যেটি আটক করা হয়, এই সমস্ত আটক পণ্য কিন্তু কাস্টমসের হেফাজতে রাখা হয়। গতকাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এই সমস্ত পণ্য সরবরাহের কথা বলে গভীর রাত অর্থাৎ রাত 2টার সময় কাস্টমস হাউজের মধ্যে 2টি ট্রাক প্রবেশ করে এবং এই ট্রাকে করে ঘোষণার অতিরিক্ত অর্থাৎ অবৈধ পণ্য নিয়ে একটি ট্রাক নিয়ে কিন্তু পাচারের চেষ্টা করছিলেন কাস্টমসের সহকারী যে রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ। এ সময় বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে এবং আটক করে তাদেরকে কিন্তু পুলিশের সোপর্দ করে তোলে। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে কাস্টমস হাউজে পণ্যঘাট থেকে পণ্য পাচারের ঘটনা, যে কাস্টমসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 3জন গ্রেপ্তার হয়েছে, তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ভোরে পারস্য উপসাগর হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জাহাজটি আটকা পড়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের মধ্যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল জাহাজটি। প্রণালী পার হতে কয়েকবার চেষ্টা করো, ঝুঁকির কারণে আবারও ফিরে যেতে হয়েছিল জাহাজটিকে। তবে এবার হরমুজ পেরিয়ে নতুন গন্তব্যের পথে বাংলার জয়যাত্রা। The vessel Banglar Jayatra has safely shifted to Sharjah OPL from Mina Sakar, which is very close to the Strait of Hormuz. Alhamdulillah, the vessel has sufficient provision, water and fuel for the next 2 months. We are grateful to the Shipping Ministry for such a logistic support. We extend our sincere thanks to the Honorable Prime Minister of People's Republic of Bangladesh. 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছে এই জাহাজে। হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। সেখান থেকে প্রয়োজনীয় জ্বালানি সহ অন্যান্য সামগ্রী নেওয়া হবে। এরপরে এই জাহাজের গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ডারবান বন্দর। আমাদের প্রথমে হয়তো ফুজাইরাতে পাঠাতে হবে ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর, তারপর হয়তো এটা ডেস্টিনেশন। এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। যুদ্ধের শুরুতে যেমন জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল, তেমনি ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার সংখ্যাও ছিল। দীর্ঘদিন এই পরিস্থিতির মধ্যে সময় কাটাতে হয়েছে জাহাজের নাবিকদের। ফ্রান্স থাকাকালীন সময় কোনো নীরব সময় ছিল না। ওনার মিসাইল দেখেছেন ওনাদের মাথার উপর দিয়ে যেতে, ওনাদের পাশে এক জাহাজের লেগেছে, ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী যে টুকরো অংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে। সেটা একটা আতঙ্কিত বিষয়, কারণ ওরা এই যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনার টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। ঝুঁকির মধ্যে থাকলো মাসে অন্তত 6 কোটি টাকা করে 4 মাসে 24 কোটি টাকা বাড়তি আয় করেছে জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির মাঝেও সিঙ্গাপুর ভিত্তিক চার্টার প্রতিষ্ঠান নির্দেশনা অনুযায়ী জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে 37,000 মেট্রিক টন সার বোঝাই করেছিল। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাছে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। জাহাজটির 31 জন নাবিকের মধ্যে সবাই বাংলাদেশি। যুদ্ধকালীন সময়েও জাহাজে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি নাবিকেরা যাতে সহজে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে সেজন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার জনপদের অর্থনৈতিক খবর। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে অনেক স্থানে 2 থেকে 3 ফুট জায়গা দেবে গেছে। মাঝের রাতে প্রায়শই কেঁপে ওঠে বাড়িঘর। সমাধানের জন্য বারবার চিঠি দেওয়া হলো, পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বসতবাড়ি রক্ষা কমিটির। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবিতে রিপোর্ট। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণে মাটি কেঁপে ঘরবাড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় জীবনের ভয়ে পরিবার নিয়ে অপেক্ষা করতে হয় রাস্তায়।
দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হামিদপুরের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের বসত ভিটায় ফাটল। যে কোনো মুহূর্তে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি দীর্ঘদিন ধরে খনি কর্তৃপক্ষকে জানানো হলে নামমাত্র জরিপ করে কয়েকটি ফাটল ধরার বাড়ির মালিককে সামান্য ক্ষতিপূরণ দিয়েছে দাবি স্থানীয়দের। বোম বাস্টের কারণে বাড়ি থাকা যায় না, বাড়িঘর সম্পূর্ণ কাঁপাকাঁপি করে। ৭০ ফিট নিচ থেকে এ পানি উঠে ওয়াশার দেওয়া আছে, তারপরেও পানি উঠতেছে না। প্রত্যেকবারে তাদেরকে আন্দোলন করে টাকা দিতে হয়। আমরা এই আন্দোলনের মধ্যে আর এই হামলার মধ্যে থাকতে চাই না। স্থায়ী সমাধান চাচ্ছি, যাতে আমরা আমাদের ন্যায্য মূল্য দিয়ে তারা আমাদের জমিটা নিয়ে নেয়। আমরা তো পরিশ্রম করি, তার পাশে তো ফসলটা আসে, আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াবো। এইভাবে যদি চলে আমরা তো টিকতে পারবো না। এদিকে ক্ষতিপূরণ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা বসতবাড়ি রক্ষা কমিটির। স্থায়ী সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের। স্থায়ী সমাধান না করেন আমি দেশবাসী গ্রামবাসীকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হব। অধিগ্রহণ না করার কারণে এই এক ভাগ লোক প্রতি মুহূর্তেই এই কয়লার খনির ঝাঁকি কাঁপুনি এগুলোতে সাফার করতেছে। হামিদপুর ইউনিয়নের 2 গ্রামের 300 পরিবার আতঙ্কে রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসির ওয়েবসাইটে। আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা এখন পর্যন্ত দেখছি ডিএসির লেনদেন। সেটা যদি বলি যে আজকে কার্যক্রমের যে লেনদেন সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতা থেকে আজকে ঊর্ধ্বমুখী প্রবণতা সবগুলো চলছে। সেটা হচ্ছে গতকালও আমরা দেখছি যে সবশেষ কার্যদিবসে কিন্তু নিম্নমুখী প্রবণতায় ছিল 22 তারিখ। নিম্নমুখী প্রবণতা কিন্তু সবগুলো সূচকই বলা চলে যে 1 পয়েন্ট কমে এদিকে 45 পয়েন্ট 85, 19 এবং 35 পয়েন্ট কমে কিন্তু সবগুলো সূচকের নিম্নমুখী প্রবণতা আজকে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। সেক্ষেত্রে 9 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 5564 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 2 পয়েন্ট বেড়েছে, সেটি হচ্ছে যে ডিএসসি সরিয়া সূচকে 1132 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 2115 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 5 পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত। এছাড়া 90,592টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 385 কোটি 29 লাখ টাকা। এছাড়া 172টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া 123টি প্রতিষ্ঠানের নিম্নমুখী এবং 96টি প্রতিষ্ঠানের অপরিবর্তিত অবস্থায় দেখছি আমরা। তো সব মিলে বলা হচ্ছে টপ 20 যদি আমরা একটু জানতে চাই যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানের শুরুতে আমরা দেখছি টপ 1-এ সেটি হচ্ছে 146 টাকা 30 পয়সাতে প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 148 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 143 টাকা 60 পয়সা। এছাড়া 2 নম্বর অবস্থানে রয়েছে আইপিডিসি, 3 নম্বরে ডোমিনেস, 4 নম্বরে দেখছি আমরা ব্র্যাক ব্যাংক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, এবং 5 নম্বরে দেখছি এসপার্টো লিমিটেড, এবং সিনো বাংলা রয়েছে 6 নম্বর অবস্থানে। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চালু হলেই কিন্তু বলা চলে যে বিনিয়োগকারীদের কিন্তু আস্থা বাড়ে। তো এই ছিল ডিএসসির সবশেষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি চুক্তি অগ্রগতি হওয়ায় বিশ্ববাজারে কমতির দিকে জ্বালানি তেলের দাম। এলএনজি রফতানি কেন্দ্রগুলোতে গ্যাসের প্রবাহ বাড়ায় কমছে প্রাকৃতিক গ্যাসের দামও। আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা 60 দিনের জন্য প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি চুক্তির অগ্রগতি হয় বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 1.78% কমে মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমেছে $77.63। মাস ব্যবধানে দাম কমেছে 19.77%। সপ্তাহ ব্যবধানে WTI ক্রুডের দাম 3.13% কমে ব্যারেল প্রতি নেমেছে $73.75। মাস ব্যবধানে দাম কমেছে 21.53%। মার্কিন ইরান আলোচনায় অগ্রগতি হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা বাড়ায় সপ্তাহ ব্যবধানে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি 3.44% বেড়েছে। প্রতি গ্যালনের দাম $2.97। তবে মাস ব্যবধানে কমেছে 5.31%। এলএনজি রফতানি কেন্দ্রগুলো গ্যাসের প্রবাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম 0.19% কমে প্রতি MMBTU এর দাম নেমেছে $3.23। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 7.40%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সে 26 বছর রাজত্ব দখল করে নিল দক্ষিণ কোরিয়ার আরেক টেক জায়ান্ট SK হাইনিক্স। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম 5.7% বাড়ায় বাজার মূলধন ছাড়ায়
$1.35 ট্রিলিয়ন। এতে 2 দশক আগে দেউলিয়া হতে বসা হাইনিক্স হয়ে ওঠে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি। এসকে হাইনিক্স দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট প্রতিষ্ঠান। ঋণের ভারে 2 দশক আগে দেউলিয়া হওয়া কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে ব্যবহৃত HBM মেমোরির ক্ষেত্রে বর্তমান বাজারে শীর্ষস্থানে রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশটির পুঁজিবাজারে স্যামসাংকে টপকে শীর্ষস্থান দখল করে এসকে হাইনিক্স। 5.7% শেয়ারের দাম বেড়ে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে $1.35 ট্রিলিয়ন। এদিকে 0.4% শেয়ার বেড়েও শীর্ষস্থান হারিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে এনভিডিয়া কিংবা গুগলের মতো বৈশ্বিক জায়ান্টদের এআই সিস্টেমে ব্যবহৃত হাই ব্যান্ডউইথ মেমোরি চিপের একচ্ছত্র সরবরাহকারী প্রতিষ্ঠান হাইনিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠানটি চলতি বছরেই তাদের শেয়ারের দাম বাড়িয়েছে 340%-এরও বেশি। অন্যদিকে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার বেড়েছে 200%। স্যামসাং মেমোরি চিপের পাশাপাশি ফোন আর টিভি উৎপাদনে ব্যস্ত থাকলেও হাইনিক্স পুরো মনোযোগ ধরে রেখেছিল শুধু মেমোরি চিপ প্রযুক্তিতেই, যার কারণেই এই অভাবনীয় সাফল্য কোম্পানিটির। 1983 সালে হুন্দাই ইলেকট্রনিক্স নামে কোম্পানিটির যাত্রা শুরু হয়। 2012 সালে এসকে গ্রুপ শেয়ার কিনে এসকে হাইনিক্স নাম দেয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চীনের দালিয়ানে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, যোগ দেবেন জলবায়ু সম্মেলন ও স্টেট কাউন্সিলরের সংবর্ধনায়। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে সৌর বিদ্যুৎ নিয়ে মাস্টার প্ল্যান, উদ্ধার হওয়া জমিতে 1000 মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, আমদানি নির্ভরতা কমে বাঁচবে বৈদেশিক মুদ্রা। এবং বন্ড সুবিধায় যুক্ত হচ্ছে নতুন শর্ত, উঠে যেতে পারে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা, ব্যবসা হারানোর সংখ্যায় উদ্যোক্তারা। এলডিসির উত্তরণে বাধা দেখছেন অর্থনীতিবিদরা। এই ছিল এই সময় বাণিজ্য। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গে থাকুন সময়।